হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স এর লেকচার 3 তে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব আণবিকতা অর্থাৎ কি মলিকুলারিটি কি জিনিস সেই বিষয়টা নিয়ে আমরা জানবো এবং এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা প্রায় পরীক্ষার হলে কোশ্চেনে দেখা যায় সেটা হচ্ছে ক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। সেটাতে ক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য, সেই টপিকটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটাকে বলে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া, এটাকে আমরা বলতে পারি সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সেই ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া সম্বন্ধেও আমরা আলোচনা করব এবং আজকের ক্লাসের শেষে আমরা ওই বিক্রিয়ার ক্রিয়া কৌশল অর্থাৎ কি মেকানিজম বিষয়টা কি জিনিস সেটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেব। তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাসটি পুরোটাই থিওরি বেসিস, তাই জন্য বলবো তোমাকে যে ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত করবে এবং কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি শুরু করার আগে তোমাকে বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাকে বলবো, তুমি যদি এই ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর উপরে আরো দুটি ক্লাস কমপ্লিট করেছি, যে ক্লাসগুলির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই ক্লাসগুলি করে নিয়ে তুমি যদি আজকের ক্লাসটি ফলো করো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো বুঝতে খুব সুবিধা হবে। তাহলে চলো আজকে শুরুতে আমরা প্রথমে আলোচনা করব আণবিকতা অর্থাৎ কি মলিকুলারিটি কি জিনিস সেই বিষয়ে আলোচনা করব। দেখো, মলিকুলারিটি সেই বিষয়টা শুরু করার আগে প্রথমে আমাদেরকে জেনে নেওয়া দরকার যে বিক্রিয়া কত ধরনের হয়। ঠিক আছে, বিক্রিয়া কত ধরনের কি অর্থে বলছি না, ধরে নাও একটা বিক্রিয়া কতগুলো ধাপে হতে পারে তার ভিত্তিতে আমরা বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করব। অর্থাৎ কি বিক্রিয়াটা কতগুলো স্টেপে হচ্ছে তার উপরে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করব। একটা বিক্রিয়াকে আমরা বলবো মৌলিক বিক্রিয়া এবং একটা বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি না হচ্ছে কি জটিল বিক্রিয়া। দেখো, মৌলিক বিক্রিয়া আমরা কাকে বলবো না, যে সমস্ত বিক্রিয়াগুলো একটা ধাপেই সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ কি যে তার মাঝখানে অন্তর্বর্তী কোন রকম বিক্রিয়া থাকবে না, সেই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা কি বিক্রিয়া বলবো না মৌলিক বিক্রিয়া বা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। ঠিক মনে থাকবে মৌলিক বিক্রিয়া কাকে বলে। এই বিষয়গুলো কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যে মৌলিক বিক্রিয়া কাকে বলে, জটিল বিক্রিয়া কাকে বলে, এগুলো কিন্তু কাজে লাগবে। তার জন্য একটু ভালো করে বুঝে নাও যে কি বললাম, মৌলিক বিক্রিয়া মানে কি যে বিক্রিয়াটা একটা ধাপে হবে, একটা ধাপেই সম্পূর্ণ হয়ে যাবে, সেটাকে আমরা মৌলিক বিক্রিয়া বলবো। আর জটিল বিক্রিয়া কাকে বলবো না, যে বিক্রিয়াগুলো কি হচ্ছে তোমার ধরো একটা সমিত সমীকরণটা তুমি লিখে দেখলে কি যে হয়তো তোমার দেখে মনে হচ্ছে কি তোমার বিক্রিয়াটা একটা ধাপে হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই বিক্রিয়াটা একটি ধাপে যদি না হয়, অর্থাৎ কি তার মাঝখানে যদি আরো ইন্টারমিডিয়েট অনেকগুলো স্টেপ থাকে, তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো কি না হচ্ছে কি জটিল বিক্রিয়া, বা সেটাকে আমরা বলতে পারি কি যে একাধিক স্টেপে যেহেতু বিক্রিয়াগুলো হচ্ছে সেগুলোকে আমরা কি কমপ্লেক্স রিঅ্যাকশন বলবো। ঠিক আছে, যেমন এখানে আমি একটা উদাহরণ নিয়েছি। দেখো, মৌলিক বিক্রিয়া একটা উদাহরণ আমরা নিতে পারি যে H2 প্লাস I2 এখান থেকে তৈরি হচ্ছে 2HI। এটা একটা মৌলিক বিক্রিয়ার উদাহরণ যেটা একটা ধাপেই হয়ে গেল। কিন্তু একটি জটিল বিক্রিয়ার উদাহরণ নিচ্ছি। দেখো, তোমাকে এরকম একটা বিক্রিয়া বলে দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে কি না HBr থেকে HBr চারটা HBr একটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ও জল এবং হচ্ছে কি Br2 তৈরি করছে। এবার এই বিক্রিয়াটা দেখে তোমার কি মনে হচ্ছে না এই বিক্রিয়াটা একটা ধাপে হয়ে আছে, কিন্তু না, সেই বিক্রিয়াটা কিন্তু একটা ধাপে হচ্ছে না। কেন কেন বলছি, দেখো এই বিক্রিয়াটা আমরা যখন আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে তখন দেখা যাচ্ছে কি এই বিক্রিয়াটা, আচ্ছা একটা জিনিস একটু বলে দিই যে মৌলিক বিক্রিয়া যদি হয় আর কি, সেই বিক্রিয়াটা যদি মৌলিক বিক্রিয়া হয় তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে যে ক্রমটা সেটা কিন্তু আমরা কি করতে পারবো না সেই বিক্রিয়া থেকেই আমরা বের করে নিতে পারবো। মানে বিক্রিয়ার যে সমিত সমীকরণ সেই সমিত সমীকরণ থেকেই আমরা বিক্রিয়ার ক্রমটা বের করে নিতে পারবো। অর্থাৎ কি যদি সেটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হতো তাহলে এই বিক্রিয়াটার ক্রম কত হতো, এখানে 4 এখানে 1 মানে 5 হতো সামগ্রিক বিক্রিয়ার ক্রম। কিন্তু দেখা যায় কি যখন আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম তো তখন কিন্তু তোমার এই বিক্রিয়াটার মানে 4টা HBr এর উপর নির্ভর করে না বা একটা অক্সিজেনের উপর নির্ভর করে না, এটা কি অন্যভাবে নির্ভর করছে। এবং সেটা তার মানে কি আমরা বুঝতে পারলাম কি সেই বিক্রিয়াটার একটা ধাপে হচ্ছে না, তার মাঝখানে আরো অনেকগুলো স্টেপ আছে। কিরকম দেখো, এটা বিক্রিয়াটা কিভাবে হচ্ছে একটু জাস্ট একটু বুঝে নাও ব্যাপারটা। এটা যদি অত ক্লিয়ার তোমাকে পরীক্ষায় এরকম করে আসবে না, কিন্তু তোমাকে ডিটেলসটা জানা দরকার, কেননা এই কনসেপ্টটা আমাদের থাকা দরকার যে জটিল বিক্রিয়াটা মানে এটা কি, মানে কি বোঝাতে যাচ্ছে। ঠিক আছে, দেখো
স্টেপ 1 এটা 3টা স্টেপে হয়। এটা আমরা যে বিক্রিয়াটা আমরা নিয়েছি সেই বিক্রিয়াটা 3টা স্টেপে হয়। এরকম অনেক বিক্রিয়া আছে যেটা 4টা 5টা ধাপেও হতে পারে, ঠিক আছে? তার মানে যেটা 3টা ধাপেই হতে হবে বা একটা 2টা ধাপেই হতে হবে তার কোনো মানে নেই, সেটা কিন্তু একাধিক ধাপে হতে পারে। তো এই বিক্রিয়াটা আমরা 3টা ধাপে হচ্ছে। এবার স্টেপ 1 আমরা কি দেখলাম না, HBr ও একটা অক্সিজেনের সঙ্গে প্রথমে রিঅ্যাকশন করে HOOBr এই যৌগটা তৈরি করছে। এটা একটা ইন্টারমিডিয়েট যৌগ, ঠিক আছে? এবার মাঝখানে যতগুলো মানে এই যে এটা হচ্ছে ফাইনাল এবং এটা হচ্ছে কি তোমার একদম এটা কি ইনিশিয়াল এবং এটা ফাইনাল, এবং এর মাঝখানে যতগুলো তোমার যৌগ তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কি বলবো না ইন্টারমিডিয়েট অর্থাৎ কি অন্তর্বর্তী যৌগ। এবার দেখো এর ক্ষেত্রে প্রথমে এই HOBr তৈরি হলো এবং সে দ্বিতীয় স্টেপে কি করলো, আরেকোনো HBr এর সঙ্গে সেই HOBr টা রিঅ্যাকশন করে HOBr তৈরি করলো। এখানে HOOBr ছিল, সেই HOOBr তোমার HOBr তৈরি করলো এবং সেই HOBr টা সেটা আরো দুই অণু HBr এর সঙ্গে রিঅ্যাকশন করে সেখান থেকে জল ও Br2 তৈরি করলো। এবার দেখো মজার জিনিসটা কি, এবার এই বিক্রিয়াটা তুমি যদি ওভারঅল যোগ করে দাও অর্থাৎ কি সামগ্রিক বিক্রিয়াটা তুমি যদি লিখতে যাও তাহলে দেখবে যে প্রত্যেকটা দেখো কাটাকাটি চলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা দেখবে যে কি কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি থাকছে এখানে না 4HBr প্লাস O2, এখান থেকে তোমার 2H2O প্লাস 2HBr। দেখো এটা ফাইনাল বিক্রিয়াটা চলে আসলো। অর্থাৎ কি আমরা যে বিক্রিয়াটা লিখেছি এটা কি মানে একটা সামগ্রিক বিক্রিয়া, কিন্তু তার মাঝখানে কিন্তু আর অনেকগুলো বিক্রিয়া আছে। এবার তোমাকে আরেকটা ট্রিক্স বলে দিই যে তুমি কি করে বুঝবে যে কোন একটা বিক্রিয়া সেটা তোমার হচ্ছে মৌলিক বিক্রিয়া না জটিল বিক্রিয়া। তুমি দেখবে কি না এখানে এই যে তোমার বিক্রিয়া পদ্ধতির যে সংখ্যাটা দেখবে সেই সংখ্যাটা যদি 3-এর বেশি হয়ে যায়, কি বললাম সংখ্যাটা যদি 3-এর বেশি হয়ে যায় তাহলে সেই বিক্রিয়াটা জটিল বিক্রিয়া হবেই। কি বললাম? হবেই, ঠিক আছে? এবার সেই সংখ্যাটা যদি 3-এর কম হয় তার মানে যে সেটা জটিল বিক্রিয়া হবে না তার কোনো মানে নেই, সেটা 2টা হলেও সেটা জটিল বিক্রিয়া হতে পারে। কিন্তু সেখানে যদি সংখ্যাটা 3-এর বেশি থাকে তার মানে তুমি ধরে নেবে সেটা জটিল বিক্রিয়া। অর্থাৎ কি সেটা হচ্ছে গিয়ে জটিল বিক্রিয়া মানে কি, এবং তারপরে তো আমরা আসছি যে জটিল বিক্রিয়া এবং মৌলিক বিক্রিয়া আমাদের কি কাজে লাগবে। কিন্তু তাহলে এটুকু তুমি বুঝতে পারলে তো যে যদি সেখানে সংখ্যাটা যদি 3-এর বেশি থাকে তাহলে তুমি ধরে নেবে সেটা জটিল বিক্রিয়া। ক্লিয়ার? দেখো মৌলিক বিক্রিয়া এবং জটিল বিক্রিয়া পড়ে আমাদের লাভ কি হলো না, যে মৌলিক বিক্রিয়া যে আছে না অর্থাৎ কি আমরা যে এখন পড়বো আণবিকতা, এবার আণবিকতা শুধুমাত্র মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আণবিকতা নির্ণয় করতে পারবো না। কি বললাম? যে আমরা আণবিকতা পড়ছি সেই আণবিকতা শুধুমাত্র মৌলিক বিক্রিয়া যেটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন সেই বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আণবিকতা বের করতে পারবো না। বুঝে গেছো? এবার তোমাকে যদি বলা হয় আণবিকতাটা কি জিনিস, আণবিকতা কাকে বলবো, তাহলে দেখো আণবিকতা কি বললাম মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা বলবো কি কোন একটি মৌলিক বিক্রিয়া সেটা সম্পূর্ণ হতে সর্বনিম্ন যতগুলি অণু পরমাণু বা আয়নের প্রয়োজন সেই যে অণু পরমাণু বা আয়নের সংখ্যাটিকে আমরা বলবো আণবিকতা বা মলিকুলারিটি। দেখো সংজ্ঞাটা একদম মাথায় একদম ভালো করে ঢুকিয়ে নাও। কি বললাম আমি আবার বলছি যে কোনো একটি মৌলিক বিক্রিয়া সংগঠিত হতে মানে বিক্রিয়াটা কমপ্লিট হতে সর্বনিম্ন যতগুলি অণু পরমাণু বা আয়নের প্রয়োজন সেই সংখ্যাটিকে আমরা বলবো কি না আণবিকতা। বুঝে গেছো? আণবিকতা কাকে বলে? তাহলে আণবিকতা কি মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা বের করতে পারবো না। এবার যদি জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমাদের আণবিকতা বের করতে হয় তাহলে আমরা কিভাবে, দেখো এখানে আরেকটা জিনিস একটু ভালো করে একটু ক্লিয়ার করে নাও যে আমরা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যদি আণবিকতা সামগ্রিক আণবিকতা বের করতে পারবো না। অর্থাৎ কি এটা একটা জটিল বিক্রিয়া, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় আণবিকতা কত হবে তাহলে আমরা এটা আণবিকতা বের করতে পারবো না। কেন বের করতে পারবো না? কারণ এটা জটিল বিক্রিয়া। কিন্তু যদি জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে আণবিকতা বের করতে হয় মানে জটিল বিক্রিয়াগুলো, দেখো কি বললাম যে জটিল বিক্রিয়া এগুলো এক একটা অনেকগুলো স্টেপের মাধ্যমে হয় এবং এই স্টেপগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটা এক একটা স্টেপ, এগুলোকে আমরা এক একটা মৌলিক বিক্রিয়া ধরতে পারি। কি বললাম যে এখানে যে এই যে এটা যে সামগ্রিক বিক্রিয়া, তো তার মানে এটা জটিল বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা বের করতে পারবো না। কিন্তু এই যে বিক্রিয়াটা যে তৈরি হয়েছে তার মাঝখানে আরো অনেকগুলো মৌলিক বিক্রিয়া আছে, মানে এই যে স্টেপ 1 সেটাকে আমরা একটা মৌলিক বিক্রিয়া বলতে পারি, স্টেপ 2 এটা একটা মৌলিক বিক্রিয়া বলতে পারি, স্টেপ 3 এটাকে একটা মৌলিক বিক্রিয়া বলতে পারি। অর্থাৎ কি এগুলো এই যে ইন্ডিভিজুয়াল এক একটা স্টেপের তোমার হচ্ছে আণবিকতা আছে, কিন্তু এটা যে ওভারঅল যে বিক্রিয়াটা তার কোনো আণবিকতা আমরা বের করতে পারবো না বা বলতে পারবো না। অর্থাৎ কি আসলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা বলতে পারবো কি না তার এর একটা আণবিকতা আছে, এর বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কত হবে না এখানে একটা আছে এখানে একটা, অর্থাৎ কি এই বিক্রিয়ার আণবিকতা কত না হচ্ছে তোমার 2। এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কত হবে, এখানে একটা মলিকুল আছে এখানে একটা মলিকুল আছে, অর্থাৎ কি এই বিক্রিয়ার আণবিকতা হবে 2। একই রকম ভাবে এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কত হবে না এখানে তোমার অ্যাকচুয়ালি এটা আমরা যদি এখানে 2
দুইটা কেটে দিলাম, এখানে দুইটা কেটে দিলাম, এখানে দুইটা কেটে দিলাম, তাহলে তোমার কি হচ্ছে গিয়ে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কত হবে? এখানে একটা মলিকুল আছে, এখানে একটা মলিকুল আছে, অর্থাৎ কি তোমার এটা হচ্ছে গিয়ে তোমার দুটো আছে, অর্থাৎ কি এই বিক্রিয়ার আণবিকতা হবে 2। অর্থাৎ কি না, এই যে জটিল বিক্রিয়াগুলো আছে তাদের মাঝখানে ইন্ডিভিজুয়াল অনেকগুলো মৌলিক বিক্রিয়ার সমন্বয়ে তাদের তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা মৌলিক বিক্রিয়া আবার ইন্ডিভিজুয়াল আণবিকতা আছে। কিন্তু জটিল বিক্রিয়াটা যদি সামগ্রিক আমরা আণবিকতা বের করতে চাই তাহলে বের করতে পারবো না, কিন্তু জটিল বিক্রিয়ার ভেতরে অনেকগুলো মৌলিক ধাপ যে আছে সেই ধাপগুলোর আমরা একটা আণবিকতা বের করতে পারবো। এবং সাধারণত জটিল বিক্রিয়ার ক্ষেত্রে তার যে স্লো স্টেপ আছে, এখানে দেখো আমরা যে 3টা স্টেপ পড়েছি না, তার 3টা স্টেপের মধ্যে যে মাঝখানে এই যে ফার্স্ট যে স্টেপটা আছে সেটাকে আমরা স্লো স্টেপ বলবো, আর বাকি যে স্টেপ গুলো আছে তাদেরকে আমরা কি বলবো না, ফার্স্ট স্টেপ। এবার সাধারণত আমরা স্লো স্টেপের মধ্যেই কি করি না, স্লো স্টেপ থেকে আমরা আণবিকতাটা বের করি। কি বললাম, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে স্লো স্টেপটা যে থাকবে সেই স্লো স্টেপে যতগুলো তোমার অণু বা পরমাণু অংশগ্রহণ করবে সেটাকে আমরা বলবো আণবিকতা। এবার সাধারণত তোমার পরীক্ষায় যদি কোশ্চিন আসে তাহলে কিভাবে আসবে, পরীক্ষায় যদি কোশ্চিন আসে তাহলে তোমাকে একটা বলে দেওয়া থাকবে যে একটা বলা থাকবে যে একটা এই যে নিম্নলিখিত মৌলিক বিক্রিয়াটির আণবিকতা কত। অর্থাৎ কি তোমাকে কোশ্চিন জাস্ট তোমাকে প্রিলিমিনারি তোমাকে জানতে চাইবে যে তুমি আণবিকতা বিষয়টা জানো কিনা। তো তোমাকে যদি বলা হয় যে মৌলিক বিক্রিয়া তাহলে তো তুমি বুঝেই গেছো, এবার জাস্ট তুমি বিক্রিয়াটা দেখবে, দেখে নিয়ে ওখানে কতগুলো অণু বা আয়ন বা মূলক অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা দেখবে, সেই সংখ্যাটাই হয়ে যাবে আমাদের কি না আণবিকতা। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো আণবিকতা বিষয়টা কি জিনিস। এবার দেখো আণবিকতাটাকে আরো ভালো করে ক্লিয়ার করার জন্য আমরা আরো কয়েকটা উদাহরণ নিয়ে নেব, সেই উদাহরণগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। উদাহরণগুলো যদি আমরা করি তাহলে আমাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কয়েকটা উদাহরণ নিয়ে নিই। এবার আমরা কয়েকটা মৌলিক বিক্রিয়ার উদাহরণ নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে এই বিক্রিয়াগুলো দেখে দেখে তোমাদেরকে বলতে হবে সেই বিক্রিয়াগুলির আণবিকতা কত। ঠিক আছে, আণবিকতা কত। এবার ফার্স্ট যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, দেখো এই বিক্রিয়াটিতে ভালো করে লক্ষ্য করো। এবার এই বিক্রিয়াটির বিক্রিয়ক পদার্থে লক্ষ্য করো এখানে কয়জন অংশগ্রহণ করেছে। একটা PCl5 থেকে PCl3 ও Cl2 তৈরি হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটার আণবিকতা কত হবে? 1, যেহেতু একটাই বিক্রিয়ক পদার্থ আছে, এবং এটা তোমাকে প্রথমেই বলে দিয়েছি এগুলো মৌলিক বিক্রিয়া। ঠিক ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যেহেতু একটাই বিক্রিয়ক পদার্থ আছে এবং এই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা বলবো কি না ইউনিমলিকুলার রিঅ্যাকশন। ঠিক আছে, ইউনিমলিকুলার রিঅ্যাকশন বা এক আণবিক বিক্রিয়া। ঠিক আছে, তো তাহলে কি বললাম, তাহলে এই বিক্রিয়াটা হয়ে গেল কি ইউনিমলিকুলার রিঅ্যাকশন বা এক আণবিক বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দ্বিতীয় বিক্রিয়াতে চলে আসো। এখানে কি বলেছে দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট। দেখো এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এই বিক্রিয়াটা প্রয়োজন পড়বে, নাইট্রোজেন তৈরি করতে এই বিক্রিয়াটা আমরা ব্যবহার করি। তো অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রাইট, এই অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি হিট করা হয় তাহলে N2 এবং হচ্ছে জল বের হচ্ছে। এবং এই বিক্রিয়াটির ক্ষেত্রে দেখো এটাও একটা মৌলিক বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা যেহেতু একটাই অংশগ্রহণ করেছে, একটাই তোমার অ্যামোনিয়াম নাইট্রাইট আছে, তাই জন্য এটাকে আমরা ইউনিমলিকুলার রিঅ্যাকশন বা এক আণবিক বিক্রিয়া বলবো। এবং দ্বিতীয় বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তোমার NO এবং O3 সঙ্গে রিঅ্যাকশন করেছে, তাহলে কি দুটো আছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কত হবে না 2 হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কত হবে বলো? এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা 2 হবে। এই বিক্রিয়াটি দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে কত হবে না, আচ্ছা যে বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা 2 হয় তাদেরকে আমরা বাইমলিকুলার রিঅ্যাকশন বা আমরা দ্বি আণবিক বিক্রিয়া বলবো। ঠিক আছে, এবার দেখো এই যে 5 নম্বর বিক্রিয়াটা দেখো, এখানে কয়জন অংশগ্রহণ করেছে না, এখানে দুটা NO এবং একটা Cl2 এর সঙ্গে রিঅ্যাকশন করেছে। তো তাহলে এখানে যেহেতু তিনজন অংশগ্রহণ করছে, তাহলে এই বিক্রিয়াটির আণবিকতা কত হবে না 3 হবে। ঠিক আছে, এবং 3 যদি হয় তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো ট্রাইমলিকুলার রিঅ্যাকশন বা ত্রি আণবিক বিক্রিয়া। ঠিক আছে, 6 নম্বর বিক্রিয়াটা দেখো, এখানে দেখো দুটা SO2 একটা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে SO3 তৈরি করছে, এটাও একটা, তাহলে কি হবে না ট্রাইমলিকুলার রিঅ্যাকশন হবে। এবার এখানে 7 নম্বর বিক্রিয়াটা লক্ষ্য করে দেখো। আচ্ছা, এই বিক্রিয়াটি কি তোমার মানে যে মৌলিক বিক্রিয়া হতে পারে? কি করে বুঝবে? দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা আণবিকতা বের করতে যাই তাহলে আণবিকতা কত হবে? দেখো এখানে একটা আছে, এখানে 5টা, এখানে 8টা, তাহলে 8 5 13, এখানে 14, অর্থাৎ কি এই বিক্রিয়াটির আণবিকতা হয়ে যায় 14। দেখো এটা কিন্তু কোনোদিনই সম্ভব না যে কোনো একটা বিক্রিয়ার আণবিকতা 14 হতে পারে না। তার মানে কি এই বিক্রিয়াটা একটা কি জটিল বিক্রিয়া, অর্থাৎ কি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা নির্ণয় করতে পারবো না, এর সামগ্রিক আণবিকতা আমরা বের করতে পারবো না, অর্থাৎ কি জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা নির্ণয় করতে পারি না। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে তোমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে কি না যে আণবিকতা এটা কিন্তু ম্যাক্সিমাম 3 হতে পারে। কি বললাম? আণবিকতা ম্যাক্সিমাম 3 হতে পারে, অর্থাৎ কি এটা আমরা একটা কলিশন থিওরি, অর্থাৎ কি আমাদের এর পরবর্তীতে আমরা পরের ক্লাসে আমরা কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব আমরা আলোচনা করব, যে সেই সংঘর্ষ তত্ত্ব দিয়ে আমরা একটা রিঅ্যাকশনের মানে যে রিঅ্যাকশনটা যে হচ্ছে তার হওয়ার ঘটনাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। তো সেই কলিশন থিওরিতে বলা হয়েছে কি একটা রিঅ্যাকশনকে
যদি সঠিকভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় তাহলে তাকে কি করতে হবে না, এফেক্টিভ কলিশন করতে হবে। এবং কলিশন করার মানে কি, যে যতজন মলিকুল তোমাকে অংশগ্রহণ করেছে বিক্রিয়ায় সেই মলিকুল গুলোকে এট এ টাইম একসঙ্গে তাদেরকে কলিশন করতে হবে, সংঘর্ষ করতে হবে, তাহলে তোমার তাদের মধ্যে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে দেখো না, এখান থেকে যাদের আণবিকতা এক, অর্থাৎ কি যে সমস্ত বিক্রিয়াগুলোতে একটাই হচ্ছে গিয়ে তোমার বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করেছে, সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, সেই সমস্ত বিক্রিয়ার অ্যাভেলেবেল অনেক বেশি হতে পারে। কেন দেখো, কেননা ওই সমস্ত বিক্রিয়াগুলো কি হচ্ছে কি না, ওদের যে অন্য আরেকজনের সঙ্গে তোমার কলিশন করার জন্য ওয়েট করতে হয় না, কারণ ও নিজের থেকে কাঁপতে কাঁপতে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। যেমন PCl5, এখানে কিন্তু একে অন্য কারোর জন্য মানে অন্য কারোর সঙ্গে কলিশন করার জন্য অপেক্ষা করতে হয় না, ও নিজে নিজেই কম্পাউন্ড করতে করতে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলো, অর্থাৎ কি ইউনিমলিকুলার বিক্রিয়ার উদাহরণ কিন্তু অনেক আছে, কারণ ওই সমস্ত বিক্রিয়াগুলোতে কি হয়, খুব সহজে হতে পারে। কিন্তু বায়োমলিকুলার রিঅ্যাকশন সেটাও হতে পারে। বায়োমলিকুলার রিঅ্যাকশনের একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটা কি, সেখানে এই ধরনের এই একটা বিক্রিয়ক পদার্থ, এই একটা বিক্রিয়ক পদার্থ, এবার এ কিন্তু একাই কখনো প্রোডাক্ট তৈরি করতে পারবে না, অর্থাৎ কি একে এই বিক্রিয়ক পদার্থের উপর নির্ভরশীল হতে হবে। অর্থাৎ কি এট এ টাইম যখন এই বিক্রিয়ক পদার্থ এসে একে অপরের সঙ্গে কলিশন করবে, তারপরেই কিন্তু প্রোডাক্ট আমরা পাবো। অর্থাৎ কি বায়োমলিকুলার রিঅ্যাকশনের সংখ্যাটাও খুবই কমে গেল। কিন্তু ট্রাইমলিকুলার রিঅ্যাকশন, অর্থাৎ কি যেখানে কি হচ্ছে না, তোমার এই তিনটা বিক্রিয়ক পদার্থ একই টাইমে একই সঙ্গে তাদেরকে কলিশন করতে হবে। অর্থাৎ কি ট্রাইমলিকুলার রিঅ্যাকশন ভেরি রেয়ার। কেন রেয়ার? দেখো এখানে একটা গল্প দিয়ে তোমাদেরকে বলি ব্যাপারটা কিরকম। সাপোজ ধরে নাও আমরা, মানে এটা আমাদের বাস্তব লাইফের সঙ্গে তুমি তুলনা করতে পারো, যে সাপোজ ধরে নাও আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করবো আর কি। তো পিকনিক অ্যারেঞ্জমেন্ট করবো, প্রথম দিন সবাই মিলে যখন আমরা প্ল্যানিং হচ্ছে, তখন দেখবে যে অনেকজনের সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। অর্থাৎ কি সবাই বলছে যে পিকনিক করবো। কিন্তু এবার তুমি ধরে নাও লিস্ট করে নিয়ে তুমি ধরে নাও, সাপোজ তুমি তোমার বন্ধুর যে যতজন আছে তাদের 10 জনের তুমি নাম ওখানে এন্ট্রি করলে। অর্থাৎ কি তারা প্রথম দিন সবাই রেসপন্স করেছিল। এবার দেখো সবাই রেসপন্স করেছিল, তাহলে তুমি প্রথমে 10 জনের নাম লিখলে। এবার দেখো ওই সংখ্যাটা তুমি 10 জনের জায়গায় যদি 20 জন, সাপোজ তুমি 20 জনের নাম লিখলে। এবার ধরে নাও যেদিন বাজার করতে যাবে, এবার বাজার করতে যাওয়ার দিনে দেখবে যে সংখ্যাটা ধীরে ধীরে কমছে। অর্থাৎ কি সেখানে বাজার করতে তুমি যাওয়ার কথা, তুমি সবাইকে ফোন করলে, তোমার কোনো না কোনো দেখবে যে প্রবলেম বেরোবেই। তুমি ধরো সাপোজ তুমি একটা নির্দিষ্ট টাইমে বললে যে বাজারে এই টাইমের মধ্যে আসবি, কিন্তু দেখবে যে তোমার ওই দিন যদি তুমি 10 জন মিলে প্ল্যানিং করো, দেখবে যে আগে থেকে তোমার ওখান থেকে 5 জন বাদ চলে গেছে, 5 জন আসছে। তার মানে কি অটোমেটিক তোমার যত সংখ্যাটা বাড়বে, সংখ্যা ধরে নাও তোমার যদি 10 জনের জায়গায় তুমি যদি 20 জন করো, অর্থাৎ কিন্তু তোমার যত সংখ্যাটা বাড়বে, তোমার কিন্তু সেই কাজটা হওয়ার প্রবাবিলিটি ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ কি তোমাকে যদি একটা নির্দিষ্ট টাইম বলা হয়, ধরুন সাপোজ 10 জন আছে, সেই 10 জনকে আমি একটা টাইমে দেখা করতে বললাম, যে তোরা হচ্ছে গিয়ে 5টার দিকে এই জায়গাটায় দেখা করবি আমার সঙ্গে। যদি আমি সংখ্যাটা বাড়াতে থাকি, দেখবে যে তাহলে প্রবলেমের সংখ্যাটাও বাড়তে থাকবে। কেউ কোনো সময় দেখবে যে একই সঙ্গে তোমার 10 জনের আসার প্রবাবিলিটি কিন্তু একদমই কমে যাবে। তাই জন্য কি হচ্ছে, একই রকম ভাবে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যখন তাদেরকে কলিশন করতে হবে, একই সঙ্গে 3 জনকে কলিশন করার প্রবাবিলিটি কিন্তু খুবই কমে যাবে। এবং সেখানে যদি 4 জন হয়ে যায়, 4 জনকে এসে একই সময় একই টাইমে 4 জনকে একই সঙ্গে কলিশন করতে হবে। অর্থাৎ কি কখনোই দেখা গেছে কি, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এরকম কোনো বিক্রিয়া পাওয়া সম্ভব না যে যেখানে 4 জন একই সঙ্গে কলিশন করে প্রোডাক্ট তৈরি করছে। তো তাই জন্য ত্রি-আণবিকতার বিক্রিয়া রেয়ার, কিন্তু 3-এর বেশি আণবিকতার বিক্রিয়া নেই। এবার এখান থেকে তোমার এরকম একটা কোশ্চেন তোমার পরীক্ষার হলে দিতেই পারে যে ত্রি-আণবিকতার বিক্রিয়া খুবই রেয়ার, কিন্তু 3-এর বেশি আণবিকতা সম্পূর্ণ বিক্রিয়াগুলো পাওয়া যায় না, বা এই ধরনের বিক্রিয়া হয় না কেন, তার কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? সেম ওই যে কলিশন কথাটা আমরা বললাম, যে তাহলে আমরা কি বলবো না, যে যদি 3-এর বেশি মলিকুল হয়ে, মানে এরকম ভাবে বলবো আমরা, যে কোনো একটা বিক্রিয়ায় প্রোডাক্ট তৈরি করতে গেলে সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সেই যে বিক্রিয়ক পদার্থগুলো অংশগ্রহণ করছে তাদেরকে একই সঙ্গে সংঘর্ষ করে নিয়ে প্রোডাক্ট তৈরি করতে হয়। এবার সেখানে বিক্রিয়ক পদার্থের সংখ্যাটা যত বাড়তে থাকবে, তাদের সঙ্গে একই সঙ্গে কলিশন করে প্রোডাক্ট তৈরি করার সম্ভাবনাও ধীরে ধীরে কমতে থাকবে। তো তাই জন্য যে ত্রি-আণবিকতার বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে কি, যে 3 জনের ক্ষেত্রে একই সঙ্গে কলিশন করে তারা প্রোডাক্ট তৈরি করতে পারে, কিন্তু সেই সমস্ত বিক্রিয়ার উদাহরণ ভেরি রেয়ার। কিন্তু 3-এর বেশি ক্ষেত্রে যখন 4টা মলিকুল একই সঙ্গে কলিশন করে প্রোডাক্ট দেওয়ার সম্ভাবনা নাই আর কি। তাই জন্য বলা হচ্ছে কি, যে যেহেতু ওরা একই সঙ্গে 4টা মলিকুল একই সঙ্গে একই টাইমে কলিশন করতে পারে না, তাই জন্য 3-এর বেশি আণবিকতা সম্পূর্ণ বিক্রিয়াগুলোর উদাহরণ নেই, বা ওই সমস্ত বিক্রিয়ার সম্ভাবনা নেই।
বুঝতে পেরেছো? তাহলে কি বললাম যে 3 এর বেশি আণবিকতা বিক্রিয়াগুলো সম্ভব নয় কেন। চলো এবার আমরা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে আণবিকতা বের করা যেতে পারে সেটা সম্বন্ধে একটু আমরা ধারণা নিয়ে নেব। এটা একটা জটিল বিক্রিয়া যেখানে তোমার 2Br H2O2 এর সঙ্গে বিক্রিয়া করে দুটো H+ এর উপস্থিতিতে Br2 আর জল তৈরি করছে। এবার এখান থেকে তোমার দেখো ঘটনাটা কি, যে এই যে বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়াটা দুটো ধাপে হয়, একটা হচ্ছে স্টেপ 1 স্টেপ 2। এবার তার মধ্যে একটা স্টেপ স্লো স্টেপ হয় এবং একটা হচ্ছে ফাস্ট স্টেপ। ঠিক আছে, এটা আমরা পরীক্ষা করে দেখেছি যে তার এই যে এই বিক্রিয়াটা যে সামগ্রিক বিক্রিয়া যে আছে সেটা সেই বিক্রিয়াটা দুটো স্টেপে হচ্ছে, একটা স্টেপ হচ্ছে কি তোমার স্লো স্টেপ আর একটা হচ্ছে ফাস্ট স্টেপ। এবার আরেকটা জিনিস তোমাদেরকে ভালো করে বলে দিই, যে সেটা হচ্ছে কি কোনো একটা বিক্রিয়া যদি অনেকগুলো ধাপে সম্পন্ন হয় তাহলে সেই বিক্রিয়াটির মধ্যে যেই স্টেপটা স্লো স্টেপ সেই স্টেপটার উপর নির্ভর করে তোমার বিক্রিয়ার হার নির্ণয় করা হয়। কি বললাম, যদি কোনো একটা বিক্রিয়া অর্থাৎ কি জটিল বিক্রিয়া সেটা যদি অসংখ্য ধাপে সম্পন্ন হয় তাহলে ওই বিক্রিয়াটির মধ্যে যেই বিক্রিয়াটা হচ্ছে কি তোমার স্লো স্টেপ অর্থাৎ কি যেই স্টেপটা তোমার স্লো স্টেপ হবে সেই স্টেপটার উপর নির্ভর করে বিক্রিয়ার হার নির্ভর করবে, সেই বিক্রিয়াটির উপর বিক্রিয়ার হার নির্ভর করবে এবং সেই স্টেপটাকে আমরা বলবো আরডি স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ বা হার নির্ণায়ক ধাপ। কি বললাম, আরডি স্টেপ কাকে বলবো, যদি কোন একটা বিক্রিয়া অনেকগুলো ধাপে সম্পূর্ণ হয় তার মধ্যে যেই স্টেপটা স্লো স্টেপ হবে সেই স্টেপটাকে আমরা বলবো আরডি স্টেপ বা হার নির্ণায়ক ধাপ। ঠিক আছে, এবার তাহলে দেখো এই বিক্রিয়াটির ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে চাই তো তাহলে এই দুটা আমরা কি এই বিক্রিয়া থেকে কখনো ক্রম নির্ণয় করতে পারবো না, কারণ ক্রম একটা এক্সপেরিমেন্টাল রাশি, তাই তো, ওটা এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করে। এবার আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে এটা এই বিক্রিয়াটা দুটো ধাপে হচ্ছে, একটা থেকে স্লো স্টেপ একটা থেকে ফাস্ট স্টেপ। তাহলে স্লো স্টেপটাকে আমরা দেখবো এবং স্লো স্টেপে যতগুলো অণু বা আয়ন অংশগ্রহণ করছে তো সেটা হবে ওই বিক্রিয়াটির কি হবে না ক্রম, অতগুলো তোমার অংশগ্রহণ করেছে। এবার ঠিক একই রকম ভাবে ওই জটিল বিক্রিয়াটির যদি আমরা আণবিকতা বের করতে চাই তাহলে আণবিকতা কি হবে, ওই যে তোমার যে অনেকগুলো ধাপের মধ্যে যে হচ্ছিল একই রকম ভাবে স্লো স্টেপটাকে আমরা দেখবো, সেই স্লো স্টেপের মধ্যে যতগুলো অণু পরমাণু আয়ন বা মুক্তমূলক অংশগ্রহণ করছে সেই অণু পরমাণু বা মুক্তমূলকের সংখ্যাটা হয়ে যাবে কি না ওই বিক্রিয়াটির সামগ্রিক আণবিকতা। অর্থাৎ কি এই জটিল বিক্রিয়াটা যে আছে এই জটিল বিক্রিয়াটার যদি বলা হয় আণবিকতা কত তাহলে বলবে আমরা বের করতে পারবো না। এবার তোমাকে যদি এরকম স্টেপ দিয়ে দেয়, স্টেপ দিয়ে যদি বলা হয় এই বিক্রিয়াটির আণবিকতা কত হবে তো তখন আমরা বলতে পারবো যে দুটো স্টেপ আছে তার মধ্যে স্লো স্টেপটাকে আমরা দেখবো, সেই স্লো স্টেপের মধ্যে যতগুলো অণু বা আয়ন আছে সেই আয়নের সংখ্যাটা গুনবো, গুনে নিয়ে যেটা হবে সেটা হয়ে যাবে কি ওই বিক্রিয়াটির আণবিকতা। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াটিকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা আয়ন আছে, মানে তিনজন বিক্রিয়ক পদার্থ আছে। তাহলে এই বিক্রিয়াটির যদি বলা হয় আণবিকতা কত তাহলে আমরা বলবো কি এই বিক্রিয়াটির আণবিকতা হবে 3। ক্লিয়ার? বুঝে গেছো? তাহলে দেখো এই জায়গাটা কি তোমাদের গুলিয়ে যাচ্ছে নাকি একটু ভালো করে ক্লিয়ার করে নাও তো, যে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আণবিকতা বের করতে পারবো না। অর্থাৎ কি আণবিকতা মানে কি একটা সামগ্রিক ব্যাপার, এবং আণবিকতা একটা জিনিস মনে তোমাদেরকে বলে দিই আর কি, যে আণবিকতা কিন্তু একটা থিওরিটিক্যাল রাশি, অর্থাৎ কি সেটা এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করবে না। যেমন আমরা ক্রম নির্ণয় করার সময় আমাকে যে কোনো বিক্রিয়া দেখে আমি কিন্তু ক্রম বলতে পারবো না, কারণ ক্রম বের করতে গেলে কি করতে হবে আমাকে সেই বিক্রিয়াটা করে আগে কি করতে হবে না তার উপরে এক্সপেরিমেন্ট করতে হবে, অনেকগুলো ধাপে বিক্রিয়ক পদার্থগুলো গাঢ়ত্ব চেঞ্জ করে করে আমাকে বিক্রিয়াটা দেখতে হবে, তারপর আমরা বুঝতে পারবো যে ক্রম অর্থাৎ ক্রম নির্ণয় করতে গেলে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। কিন্তু আণবিকতা বের করার জন্য আমাকে কোনো এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই, আণবিকতা একটা থিওরিটিক্যাল রাশি। ঠিক আছে, আচ্ছা তাহলে আণবিকতা তাহলে যে থিওরিটিক্যাল রাশি আমরা বুঝতে পারলাম। তার মানে কি দেখো না জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বললাম না আণবিকতা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না, কিন্তু তোমার হচ্ছে সেই জটিল বিক্রিয়াটা যদি স্টেপ গুলো দেওয়া থাকে তাহলে তুমি স্লো স্টেপটাকে দেখবে, সেই স্লো স্টেপের মধ্যে যতগুলো অণু বা আয়ন থাকবে সেই সংখ্যাটা যোগ করে দেবে, সেটাই হয়ে যাবে কি ওই বিক্রিয়াটির আণবিকতা। আচ্ছা যদি ধরে নাও মৌলিক বিক্রিয়া, অর্থাৎ আমরা এর আগের দিনে ক্রমের বৈশিষ্ট্য পড়ার সময় আমরা বলেছিলাম যে কোন একটা বিক্রিয়া যদি সেই বিক্রিয়াটা যদি মৌলিক হয় তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে আলাদা করে আর এক্সপেরিমেন্ট করা দরকার নেই, সেই মৌলিক বিক্রিয়ার যে অণু সংখ্যাগুলো হবে সেটা দিয়ে কিন্তু আমরা ক্রম বের করে নিতে পারবো। কারণ আমরা বলেছিলাম কি ক্রম আমরা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে ওই সমিত সমীকরণ থেকে আমরা ক্রম বের করে নিতে পারবো, তাই না? তার মানে কি যদি কোন একটা বিক্রিয়া মৌলিক হয় অর্থাৎ কি সেই বিক্রিয়া যদি একটাই ধাপে সম্পূর্ণ হয় তাহলে সেই বিক্রিয়াটির ক্রম এবং আণবিকতা একই হবে। কি বললাম? মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে, একটা ভালো করে মাথায় ঢুকে না শর্ট কোশ্চেন আসতে পারে, সে কি বলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটির ক্রম এবং আণবিকতা একই হবে। ক্লিয়ার?
ঠিক কেন বললাম? কেননা তোমার মৌলিক বিক্রিয়া মানে কি, সেটা একটাই ধাপে হচ্ছে। এবার সেক্ষেত্রে আণবিকতা তো আমরা বের করে নিতে পারলাম, এবং সেই বিক্রিয়া যদি একটাই ধাপে হয় তার মানে কি সেখানে স্লো স্টেপ বা ফাস্ট স্টেপ বলে কিছু নেই। তো সেক্ষেত্রে যতগুলো বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করছে সেই বিক্রিয়ক পদার্থের সংখ্যাটাই তোমার হয়ে যাবে কি ক্রম হয়ে যাবে। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট এবার দেখো আমরা চট করে একটু আণবিকতার বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে একটু আলোচনা করে নেবো। আণবিকতার বৈশিষ্ট্যগুলো তেমন করে আমরা লিখছি না, জাস্ট তোমাকে কয়েকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি, সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে তাহলেই হয়ে যাবে। কারণ একটু পরেই আমরা ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্যটা পড়বো তখন, এবং যে পার্থক্যটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, সেই পার্থক্যটা পড়লে তোমার পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তাও চট করে আমি একটা আণবিকতার বৈশিষ্ট্যগুলো বলে দিই। না আণবিকতা তো তুমি বুঝেই গেছো, আণবিকতা কাকে বলবো আমরা, কোন একটা অবশ্যই আণবিকতা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা দ্বিতীয়ত কি, আণবিকতা কখনো ঋণাত্মক বা শূন্য হতে পারে না, বা তোমার ভগ্নাংশ হতে পারে না। কি বললাম? আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যা হবে, আণবিকতা কখনো শূন্য হবে না। কেননা যে একটা বিক্রিয়ায়, আণবিকতা মানে কি, ওই বিক্রিয়াটিতে মৌলিক বিক্রিয়াটিতে কতগুলো অণু পরমাণু অংশগ্রহণ করছে। এবার আণবিকতা যদি শূন্য হয়ে যায় তার মানে কি ওই বিক্রিয়াটিতে কেউ অংশগ্রহণ করেনি, এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব না। আবার আণবিকতাকে কখনো নেগেটিভ হতে পারে, কোন একটা বিক্রিয়া নেগেটিভ সংখ্যক কোন অংশ, এটা তো তাৎপর্যহীন। তাই জন্য আণবিকতা কিন্তু নেগেটিভ হতে পারে না বা ভগ্নাংশ হতে পারে না। আচ্ছা আরেকটা জিনিস একটু বলি তো, দেখো একটা মৌলিক বিক্রিয়া বলছি, কি বললাম? আণবিকতা কখনো ভগ্নাংশ, ঋণাত্মক বা শূন্য হতে পারবে না। এবার তুমি এই বিক্রিয়াটা একটা মৌলিক বিক্রিয়া লিখছি, দেখো ধরে নাও H2 প্লাস, এর একটা মৌলিক বিক্রিয়া তোমাকে বললাম। এবার এই বিক্রিয়াটির আণবিকতা কত হবে বলো দেখি, কত হবে? 1 যোগ হাফ, অর্থাৎ কি তুমি বলে 1.5। এটা হতে পারবে? 1.5 কি কখনো তোমার আণবিকতা হয়? ভগ্নাংশ কি কখনো হয়? হয় না। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা কিভাবে বের করব? কি বললাম? তখন এক কাজ করে এটাকে গুণ করে দাও 2 দিয়ে। যদি গুণ করে দাও তাহলে কি হবে? এখানে 1 চলে আসবে, এখানে 2 চলে আসবে। এবার তাহলে এটা কি ভগ্নাংশটা পূর্ণ সংখ্যায় পরিণত হয়ে গেল। তাহলে এবার বলবো কি এই বিক্রিয়াটির আণবিকতা হবে 3। তার মানে যখন যদি এরকম করে বুদ্ধি করে যদি পরীক্ষা হলে কোনো কোশ্চেন দেওয়া থাকে, যদি তোমাকে এরকম মৌলিক বিক্রিয়া যদি ভগ্নাংশে দেওয়া থাকে, সেটাকে তুমি পূর্ণ সংখ্যা করে নেবে, তারপরে তার আণবিকতা বের করবে। ঠিক আছে? আচ্ছা নেক্সট বৈশিষ্ট্য কি না, তোমার আণবিকতা তো সবসময় 3 এর বেশি কখনো হতে পারে না। কি বললাম? আণবিকতা কখনো 3 এর বেশি হতে পারে না, আমরা একটু আগে জানলাম সেটা। আর কি বললাম না, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে হার নির্ণায়ক ধাপটা অর্থাৎ স্লো স্টেপের মধ্যে যতগুলো অণু আয়ন থাকবে সেটা হয়ে যাবে ওই বিক্রিয়াটির আণবিকতা। ঠিক আছে? আচ্ছা এমনিতে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে আণবিকতা বের করা যাবে, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা বের করতে পারবো না, অর্থাৎ কি তার যদি সামগ্রিক আণবিকতা বের করতে বলে তাহলে কিন্তু আমরা আণবিকতা বের করতে পারবো না। কিন্তু সেই জটিল বিক্রিয়াটায় যদি স্টেপ গুলো দেওয়া থাকে, তো তাহলে তার মধ্যে সব থেকে স্লো স্টেপটাকে আমরা দেখবো, সেই স্লো স্টেপের মধ্যে যতগুলো অণু আয়ন থাকবে সেটা হয়ে যাবে সেই বিক্রিয়াটির আণবিকতা। তার আণবিকতা থেকে মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা আণবিকতা এবং ক্রমের মধ্যে পার্থক্যটা পড়ে নেবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখো আমি তোমাদেরকে আবারও বলছি, ক্রম এবং আণবিকতার পার্থক্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদেরকে ট্রিক্স দিয়ে, অর্থাৎ কিভাবে সহজে পার্থক্যটাকে মনে রাখা যায় সেটার বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দেব। তাহলে চলো দেখো, ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য তোমার যদি পরীক্ষায় আসে তাহলে সাধারণত 3 নম্বর থাকতে পারে, ম্যাক্সিমাম 3 নম্বর থাকতে পারে, সাধারণত 2 নম্বরই থাকে। তাহলে সেক্ষেত্রে তোমাকে মিনিমাম 4টা পার্থক্য মনে রাখতে হবে। ঠিক আছে? 4টা পার্থক্য তুমি মনে রাখবে। এবার আমি 5টা পার্থক্য তোমাদেরকে মনে রাখার বুদ্ধি বলে দেবো, 5টা পার্থক্য। এবার দেখো পার্থক্য যখন তুমি শুধু এই পার্থক্য না, তুমি যে কোনো পার্থক্য করতে গেলে সংজ্ঞা দিয়ে কিন্তু একটা পার্থক্য হয়, সেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি না, সংজ্ঞা দিয়ে কিন্তু একটা পার্থক্য হবে। তো তারপরে দেখো ধীরে ধীরে আমরা তোমাকে এখানে 5টা পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট তুমি সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমি বলে দেবো এক্ষুনি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি তোমার কি না প্রকৃতি, অর্থাৎ কি সেই ক্রম এবং আণবিকতার প্রকৃতি, অর্থাৎ কি সেটা পরীক্ষালব্ধ মান না তাত্ত্বিক মান সেটা। ঠিক আছে? তৃতীয়ত তার মানটা, অর্থাৎ কি তার মানটা সেটা পূর্ণ সংখ্যা হবে না ঋণাত্মক হবে, সেটা সেই মানটা। চতুর্থ কি সেটা গাঢ়ত্ব, উষ্ণতা বা চাপের পরিবর্তন করলে তার কোনো পরিবর্তন হয় নাকি। এবং পঞ্চমটা কি না জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক ক্রম এবং আণবিকতা, সেটা সেই বিষয়টা আমরা এই 5টা পয়েন্ট বললাম। কি 5টা পয়েন্ট বললাম আবার বলো? প্রথমে হচ্ছে কি তোমার কি সংজ্ঞাটা, তারপরে কি বললাম তোমার হচ্ছে তার প্রকৃতিটা, সেটা হচ্ছে পরীক্ষালব্ধ না তাত্ত্বিক। তারপরে কি বললাম তোমার হচ্ছে গিয়ে তার মানটা কি হবে। তারপরে কি বললাম উষ্ণতা, চাপের প্রভাব, গাঢ়ত্বের প্রভাবটা দেখতে হবে। তারপরে কি বললাম জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সেই ক্রম এবং আণবিকতা কি হবে সেই পার্থক্যটা।
প্রথমে দেখো, যদি বিক্রিয়ার ক্রমের সংজ্ঞা তো আমরা এর আগের দিনও পড়েছিলাম, তাও সংজ্ঞাটাকে আমরা একটু ছোট্ট করে বলে দেবো কি না, পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ক পদার্থগুলোর ঘাতসমূহের সমষ্টিটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। কি বললাম? পরীক্ষালব্ধ হার সমীকরণে বিক্রিয়ক পদার্থগুলির ঘাতসমূহের সমষ্টিটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। আর আণবিকতা কাকে বলে এক্ষুনি বললাম না, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে, মৌলিক বিক্রিয়া কিন্তু উল্লেখ রাখতে হবে, ঠিক আছে? মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটি সম্পূর্ণ হতে সর্বনিম্ন যতগুলি অণু, পরমাণু বা আয়নের প্রয়োজন, সেই অণু, পরমাণু বা আয়নের সংখ্যাটি হবে বিক্রিয়াটির আণবিকতা। নেক্সট, আচ্ছা নেক্সট কি বললাম না, হচ্ছে তোমার প্রকৃতি। অর্থাৎ কি, দেখো আমরা জানি বিক্রিয়ার যে ক্রমটা সেটা কি না পরীক্ষালব্ধ মান। সেই পরীক্ষাগত মানটা, পরীক্ষার যে ক্রমটা আছে সেটা কিন্তু তোমার ওই যে সমিত সমীকরণ যে আছে সেই সমিত সমীকরণের উপর নির্ভরশীল না। ক্লিয়ার? আচ্ছা, আণবিকতা সেটা কিন্তু একটা তাত্ত্বিক মান, অর্থাৎ কি থিওরিটিক্যাল মান। সেটা কি হবে না, তোমার ওই যে মৌলিক বিক্রিয়াটা আছে সেই মৌলিক বিক্রিয়াটির ব্যালেন্স সমীকরণ, অর্থাৎ সমিত সমীকরণের মধ্যে যে অণু সংখ্যার যে সমষ্টি, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর সমষ্টিটাই হয়ে যাবে কি না আণবিকতা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বললাম, তার মানটা। ক্রম তো আমরা এর আগে দিয়ে দেখেছিলাম, সেটা শূন্য হতে পারে, ঋণাত্মক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশও হতে পারে, কিন্তু আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যাই হবে। ঠিক, তিনটা পার্থক্য কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এগুলো কিন্তু ধীরে ধীরে একদম আবার তুমি ধীরে ধীরে রিভিশনও করে নেবে কিন্তু, ঠিক আছে? নেক্সট 4 নম্বর কি বললাম না, উষ্ণতা বা চাপ বা গাঢ়ত্ব যদি আমরা পরিবর্তন করি তাহলে বিক্রিয়ার ক্রম পরিবর্তন হয়ে যাবে। কেননা তুমি যদি গাঢ়ত্ব যদি পরিবর্তন করো, গাঢ়ত্ব যদি চেঞ্জ করো, তাহলে তো তোমার বিক্রিয়ার কি হয়ে যাবে, ক্রমটাও ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কি, ক্রম উষ্ণতা, চাপ বা তোমার গাঢ়ত্বের পরিবর্তনের উপর নির্ভরশীল, এগুলো পরিবর্তন করে ক্রম পরিবর্তন করা যায়। কিন্তু আণবিকতা মানে কি, আণবিকতা তুমি যখন বিক্রিয়াটা এ আর বি নিয়ে শুরু করছিলে, এবার তুমি যদি উষ্ণতা বাড়ায় দাও তাহলে কি এর জায়গায় কি এটা কি অন্য কিছু হয়ে যাবে? সেটা তো এ আর বি তো থাকবে। অর্থাৎ কি, সেক্ষেত্রে আণবিকতা কিন্তু কখনো চেঞ্জ করা যায় না। গাঢ়ত্ব বা উষ্ণতা বা চাপ পরিবর্তন করে কখনো বিক্রিয়ার আণবিকতা চেঞ্জ করা যায় না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বললাম না, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম এবং আণবিকতা। এবার আমরা একটু আগে বললাম যে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ক্রমটা বের করতে পারবো। অর্থাৎ কি, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে তার যে ক্রমটা হবে সেটা সামগ্রিক বিক্রিয়ার ক্রম হবে, কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা একটা তাৎপর্যহীন, মানে জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা বা সামগ্রিক আণবিকতা নির্ণয় করা যায় না, ঠিক আছে? এবং জটিল বিক্রিয়ার ক্ষেত্রে তো আমরা কি বললাম না, যদি জটিল বিক্রিয়াগুলোর যে আণবিকতা কি হবে না, জটিল বিক্রিয়াগুলো যে অনেকগুলো মৌলিক ধাপের মাধ্যমে হয়, সেই এক একটা মৌলিক ধাপের মধ্যে যে অণু সংখ্যা বা অণুগুলো থাকবে সেগুলোই তাদের কি হবে না, তার আণবিকতা হবে। এক্ষেত্রে তোমার যদি সেটা মনে না থাকে তাহলে তুমি জাস্ট বলে দেবে কি না, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে ক্রমটি হলো সামগ্রিক বিক্রিয়ার ক্রম, কিন্তু জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা নির্ণয় করা যায় না। ক্লিয়ার? তাহলে আমরা এক্ষুনি 5টা পার্থক্য পড়লাম, সেই 5টা পার্থক্য আমাদের মুখস্থ হয়ে গেছে কিনা আরেকবার রিভিশন করে নাও। কি বললাম? প্রথমে তোমাকে ক্রম এবং আণবিকতার মধ্যে সংজ্ঞাটা বলতে হবে। ক্রম এবং আণবিকতার সংজ্ঞাটা একবার মনে মনে ভেবে নাও, ভেবে নিলে নেক্সট। তারপরে দ্বিতীয়টা বললাম কি না, প্রকৃতি। অর্থাৎ কি, ক্রম তোমার পরীক্ষালব্ধ না তাত্ত্বিক মান, পরীক্ষালব্ধ মান। আচ্ছা, আণবিকতা থিওরিটিক্যাল মান, ঠিক? আচ্ছা, নেক্সট দ্বিতীয় পার্থক্য হয়ে গেল। তৃতীয় পার্থক্য কি বললাম, তার মানগুলো। ক্রম কি কি হতে পারে বলো? ভগ্নাংশ হতে পারে, নেগেটিভ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, আর কি হতে পারে, আর কি শূন্যও হতে পারে। আচ্ছা, আণবিকতা কি হতে পারে? আণবিকতা কি শূন্য হতে পারে? কখনো শূন্য হবে না, ঋণাত্মক হবে না, ভগ্নাংশও হবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে। 3টা পার্থক্য হয়ে গেল। 4 নম্বর পার্থক্য কি বললাম, উষ্ণতা, গাঢ়ত্ব, চাপ পরিবর্তন করে কি হয় না, তোমার ক্রম চেঞ্জ করা যাবে, বিক্রিয়ার ক্রমটা আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু উষ্ণতা, গাঢ়ত্ব বা চাপ পরিবর্তন করে কখনো আণবিকতা চেঞ্জ করা যায় না বা আণবিকতা পরিবর্তন হয় না। ক্লিয়ার? আচ্ছা, সবার লাস্টের পার্থক্যটা কি বললাম, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে ক্রমটি হলো সামগ্রিক বিক্রিয়ার ক্রম, আর জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আণবিকতা নির্ণয় করতে পারবো না। 5টা পার্থক্য মুখস্থ হয়ে গেছে। তাহলে চলো এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করে নেব, সেটা হচ্ছে কি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া, যেটা আমরা এর আগের দিনে একটু আলোচনা করেছিলাম। চলো আজকে ডিটেলস সম্বন্ধে একদম পড়ে নেবো। দেখো, ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়াটা মুখস্থ আছে কি, চলো আরেকবার লিখে ফেলি। কি বললাম, C12H22O11, এটা কিসের সংকেত না, সুক্রোজের সংকেত। এর মধ্যে আমরা কি দিচ্ছি না, জল দিয়ে, এটা যদি H+ মানে অ্যাসিড মাধ্যমে যদি আমরা বিক্রিয়া করাই তো তাহলে এটা কি হয়ে যাবে না, আদ্র বিশ্লেষিত হয়ে তোমার কি তৈরি করবে না, তোমার C6H12O6
প্লাস C6H12O6 অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করবে। এবং এই বিক্রিয়াটি আমরা মনে রেখেছিলাম ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বা এটা প্রথম ক্রমের বিক্রিয়ার আমরা হচ্ছে গিয়ে উদাহরণ হিসেবে মনে রেখেছিলাম। এবার এই বিক্রিয়াটিকে আমরা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া কাকে বলে সেটা আমরা প্রথমে জেনে নেব, তারপরে এবং এর ডিটেলসে যাব। ছদ্ম ক্রমের বিক্রিয়া প্রথম দেখো পরীক্ষায় কিন্তু তোমার পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে যে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া উদাহরণ দাও, 1 নম্বর আসতে পারে, কিন্তু এভাবেও আসে যে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। যদি কাকে বলে সিম্পল সংজ্ঞা এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। এরকম অনেক বিক্রিয়া আছে বা যে সমস্ত বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করা সত্ত্বেও বিক্রিয়াটির হার শুধুমাত্র যদি একটি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হয় এবং সেই বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম যদি 1 হয়, তাহলে সেই বিক্রিয়াটিকে আমরা কি বলবো না ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। ক্লিয়ার এটুকু? কি বললাম আবার বলো, কি বললাম না যে সমস্ত বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করা সত্ত্বেও বিক্রিয়াটির হার যদি শুধুমাত্র একটি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হয় এবং সেই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম যদি 1 হয়, তাহলে সেই বিক্রিয়াটিকে আমরা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বলবো। এবার এই বিক্রিয়াটিকে আমরা কেন ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বলছি, দেখো এই বিক্রিয়াটি দেখে আমাদের আপাত দৃষ্টিতে কি মনে হতে পারে যে বিক্রিয়াটির হার মানে হার সমীকরণ যদি আমরা লিখতে চাই, তো তাহলে আমরা কি করব না বিক্রিয়াটির হার কিভাবে লিখবো না R ইজ ইকুয়ালস টু আমরা কি করব না এখানে একটা K ড্যাশ অর্থাৎ কি এখানে একটা হার ধ্রুবক আসবে এবং এখান থেকে কি হবে না তোমার C12H22O11 লিখবো এবং এখানে যেহেতু জলও আছে তাই জন্য জলকেও লিখবো। তাহলে এই হিসেবে তোমার বিক্রিয়াটির ক্রম কত হওয়া উচিত, তাহলে ক্রম এখানে 1 এখানে 1 অর্থাৎ কি তোমার ক্রম তোমার কত 2 হওয়া উচিত, অর্থাৎ কি এটা তোমার দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে কি এই বিক্রিয়াটি অর্থাৎ যখন আমরা এক্সপেরিমেন্ট করলাম তখন জলের যে গাঢ়ত্ব সেটা না একদমই পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কি দেখো কেননা দেখো জল তো কি হচ্ছে জল একটা দ্রবণ, তুমি ধরো একটা এক্সপেরিমেন্ট যখন করছো তখন ওই দ্রবণের মধ্যে তো জলের যে মোল সংখ্যাটা তো অনেক বেশি থাকবে। সাপোজ তুমি এটা যদি 1 মোল নাও, ধরো নাও এখানে তোমার 100 মোল আছে বা 1000 মোল আছে, তাহলে কি 1000 মোলের সাপেক্ষে তোমার 1 মোল তো নগণ্য। অর্থাৎ কি এর গাঢ়ত্ব যে পরিবর্তন হবে মানে 1 মোলের যে গাঢ়ত্ব যে পরিবর্তন হবে সেটা 1000 মোলের ক্ষেত্রে গাঢ়ত্ব তো পরিবর্তন হবে না বললেই চলে, তাই কি না? অর্থাৎ কি এক্ষেত্রে জলের গাঢ়ত্ব একদমই কোনো চেঞ্জ হবে না। তো তাহলে আমরা কি বলতে পারি জল সময়ের সঙ্গে সঙ্গে তোমার জলের গাঢ়ত্বটা কনস্ট্যান্ট থেকে যাবে। অর্থাৎ কি এক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে এই যে এই হার ধ্রুবক একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এর থেকে আমরা নতুন কনস্ট্যান্ট সেটা K ইনটু তোমার C12H22O11। অর্থাৎ কি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি বিক্রিয়াটার যে হার সমীকরণটা পাওয়া গেল সেটা শুধুমাত্র তোমার একটাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হলো এবং এর সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের হলো। অর্থাৎ কি যেহেতু এক্ষেত্রে তোমার জলের গাঢ়ত্বের উপর বিক্রিয়াটির হার নির্ভর করছে না, কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছিল যে জলের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করা উচিত এবং এর গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করা উচিত ছিল, কিন্তু যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে জলের গাঢ়ত্ব অনেক মানে জল এর পরিমাণটা অনেক বেশি থাকার জন্য সময়ের সঙ্গে সঙ্গে জলের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। তো তাই জন্য তোমার আপাত দৃষ্টিতে এটা মনে হলেও যে দুইজন অংশগ্রহণ করছে কিন্তু বিক্রিয়াটির হার শুধুমাত্র একটা বিক্রিয়ক পদার্থের উপর নির্ভর করছে। তাই জন্য এই যে সুক্রোজের যে আদ্র বিশ্লেষণ সেটি একটি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়ার উদাহরণ। আর একটা আমরা উদাহরণ নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে কি তোমার এস্টারের আদ্র বিশ্লেষণ। এস্টারের আদ্র বিশ্লেষণটা কিরকম, ধরে নাও ইথাইল অ্যাসিটেট নিলাম। ইথাইল অ্যাসিডের সংকেত কি হবে বলো, CH3COO, এটা অ্যাসিটেট এবং এখানে C2H5 লাগিয়ে দাও, তাহলে এটা কি হয়ে গেল না ইথাইল অ্যাসিটেট। এবার ইথাইল অ্যাসিটেট এর মধ্যে যদি আমরা জল দিয়ে দিই এবং অ্যাসিড মিডিয়ামে যদি বিক্রিয়াটা করাই, তাহলে এখান থেকে তোমার তৈরি হয় কি না তোমার হচ্ছে কি CH3COOH অ্যাসিড এবং এখান থেকে C2H5OH তৈরি হয়। এবার এটা একটা বিক্রিয়া, এটা কি না এস্টারের আদ্র বিশ্লেষণ বলা হয়, মানে এস্টারটা ভেঙে গিয়ে তোমার অ্যাসিড এবং জল তৈরি হচ্ছে। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার বিক্রিয়াটার হার কি হওয়া উচিত ছিল বলো, বিক্রিয়াটির হার সমান সমান এরকম হওয়া উচিত ছিল যে এখান থেকে তোমার CH3COO C2H5
এটা এবং এখানে জলের গাঢ়ত্বের উপর নির্ভর করা উচিত ছিল, অর্থাৎ কি এই হিসেবে তোমার বিক্রিয়াটির হার কত 2 হওয়া উচিত, বিক্রিয়াটির ক্রম কত 2 হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে কি এই বিক্রিয়াটির জলের পরিমাণটা যেহেতু অনেক বেশি থাকে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে জলের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। তো তাই জন্য এটা শুধুমাত্র K ইন্টু তোমার CH3COO C2H5 অর্থাৎ কি এর গাঢ়ত্বের উপর শুধু নির্ভর করছে এবং তার সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়ে যাচ্ছে। তাই জন্য এস্টারের যে আদ্র বিশ্লেষণ অর্থাৎ কি ইথাইল অ্যাসিটেটের মধ্যে জল দিয়ে অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়া করলে যে আদ্র বিশ্লেষণটা হয় সেটাও ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এখান থেকে আরেকটা মজার জিনিস একটু বলে দিই। দেখো তো এই বিক্রিয়াটির ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় ক্রম কত, তাহলে তুমি কি বলবে? 1 বলবে। কিন্তু 2 জন আছে, এটা একটা মৌলিক বিক্রিয়া, তোমাকে এটা একটা মৌলিক বিক্রিয়া, যেহেতু একটা ধাপেই হয়ে যাচ্ছে তাহলে এটা একটা মৌলিক বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার ক্রমটা কত হওয়া উচিত ছিল? ক্রম কত হওয়া উচিত ছিল? যে আমরা জানি মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে যতজন অংশগ্রহণ করে সেটার ক্রম হয়, কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম 2 হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু ছদ্মবেশ ধরে আছে, জলের গাঢ়ত্ব কোনো পরিবর্তন হচ্ছে না, তাই জন্য এটাকে আমরা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বললাম। আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে বলতো কি আণবিকতা কত হবে? আণবিকতা কি 1 হবে? আণবিকতা কিন্তু এক্ষেত্রে 1 হবে না। কিন্তু জল যদি এটাকে গিয়ে ধাক্কাই না মারে তাহলে প্রোডাক্ট কি করে তৈরি হবে? তাই জন্য এক্ষেত্রে তোমার ক্রম 1 হলেও এই বিক্রিয়ার কিন্তু আণবিকতা কিন্তু 2 হবে। ঠিক আছে, তাহলে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আণবিকতা কিন্তু 2 হয়, কিন্তু ক্রমটা তোমার 1 হয়, কিন্তু আণবিকতা সবসময় 2 হবে। ক্লিয়ার এটুকু? তাহলে চলো এবার আমরা কোন একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল অর্থাৎ কি মেকানিজম বিষয়টা কি জিনিস সেটা সম্বন্ধে জেনে নেব। যদিও আমরা মেকানিজমের ব্যাপারটা সম্বন্ধে টার্মগুলো সম্বন্ধে আমরা আগেই জেনেছি, তাও আমি সেই ব্যাপারগুলোকে একটু ডিটেলস আর একটু বলে দিই আর কি। যে দেখো, কোনো একটা বিক্রিয়ার ক্রিয়া কৌশল মানে কি বোঝাচ্ছে, যে সেই বিক্রিয়াটি যে হচ্ছে অর্থাৎ কি কোনো একটা জটিল বিক্রিয়া যে হচ্ছে, তো সেই বিক্রিয়াটির মানে ধরো সামগ্রিক বিক্রিয়াটা আমাকে দেখে কিন্তু আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কতগুলো ধাপে হচ্ছে, বিক্রিয়াটির মাঝখানে আদৌ কোনো অন্তর্বর্তী যৌগ তৈরি হচ্ছে কিনা, বা সেই বিক্রিয়াটি হচ্ছে কি তোমার কিভাবে হচ্ছে, কোন বিক্রিয়ক পদার্থটা কোন বিক্রিয়ক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে নিয়ে প্রোডাক্টটা তৈরি করছে। অর্থাৎ কি যে সামগ্রিক বিক্রিয়া থেকে কিন্তু আমরা এই সমস্ত তথ্য পাই না, যে বিক্রিয়াটি কি তোমার মানে কতগুলো স্টেপে হবে, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা পাই না। তার মানে কি কোন একটা বিক্রিয়া সম্বন্ধে সঠিক যে তার গতিপথটা অর্থাৎ কোন রাস্তা দিয়েও যাচ্ছে, সেটা কিন্তু আমাদের এই যে কাইনেটিক্সের সেটা কিন্তু একটা মূল উদ্দেশ্য ছিল, যে কোনো একটা বিক্রিয়া কোন পথ দিয়ে যাচ্ছে সেটা কিন্তু বের করা আমাদের কাইনেটিক্সের একটা মানে মূল উদ্দেশ্য ছিল। অর্থাৎ কি দেখো, মেকানিজমটা ঠিক তাই, অর্থাৎ কি কোনো একটা বিক্রিয়ার কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয়। অর্থাৎ কি কোনো একটা বিক্রিয়ার যে মেকানিজম তৈরি করতে গেলে আমাদেরকে কি হয়, অনেকগুলো প্রসেস ফলো করতে হয়। দেখো মেকানিজম এগুলোর ব্যাপারে তোমরা পরবর্তীতে ধীরে ধীরে আরো ভালো করে জানবে। তো তাও একটু বলে দিই যে একটা মেকানিজম বিক্রিয়া যদি একটা বিক্রিয়া ধরো তুমি নতুন বিক্রিয়া করলে সেই বিক্রিয়াটির মেকানিজম কি হবে সেটা জানার জন্য কি করতে হবে, তোমাকে অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে হবে। কিরকম? তো সেই এক্সপেরিমেন্ট গুলো অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়, সেগুলো তোমার পরবর্তীতে পড়বে আর কি। যে ধরো না ওই যে লেভেলিং এক্সপেরিমেন্ট একটা ধরনের এক্সপেরিমেন্ট আছে, অর্থাৎ কি কোনো একটা বিক্রিয়ায় কোন অন্তর্বর্তী যৌগটা তৈরি হবে তার জন্য আমরা লেভেলিং এক্সপেরিমেন্ট করব। তো সেগুলো আমরা ওই অর্গানিক কেমিস্ট্রিতে কিছুটা পড়বো। তো তা এটুকু বলে দিই যে তাহলে একটু বুঝতে পারলে তো যে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটাতে কি বোঝাতে যাচ্ছে, না ক্রিয়া কৌশলটা মানে কি, না ওটা বোঝাতে যাচ্ছে যে ওই রাসায়নিক বিক্রিয়াটা কোন পথ দিয়ে যাচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল তোমরা একটা সিম্পল উদাহরণ নিতে পারো, যে ধরে নাও আমরা এই ক্লাস 11 পড়েছিলাম SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া আমরা জানি কি না দুটা ধাপে হয়, কিন্তু ধরে নাও আমাদের সামগ্রিক বিক্রিয়া কি, ধরে নাও সাপোজ এখান থেকে এরকম একটা বিক্রিয়া আছে R3C, এখান থেকে X ছিল, এর মধ্যে আমরা একটা ধরে নাও বেস দিয়ে দিলাম, তো সেখান থেকে তৈরি হলো R3COH প্লাস তোমার এখান থেকে X মাইনাসটা তোমার লিভিং গ্রুপটা বের হয়ে গেল। এবার এই বিক্রিয়াটা দেখে কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে বিক্রিয়াটি কটা ধাপে হয়, বিক্রিয়াটির মেন গল্পটা কি হচ্ছে, এখানে কোন অন্তর্বর্তী যৌগটা তৈরি হচ্ছে, সেটা কি আমরা এই বিক্রিয়া দেখে বলতে পারবো? বলতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, না তার মেকানিজমটা বের করতে হবে। এবার আমরা বিক্রিয়াটা যখন অনেকগুলো এক্সপেরিমেন্ট করলাম, করে দেখলাম কি না এই বিক্রিয়াটা তোমার দুটো ধাপে হয়। প্রথমে কি হয় না, ফার্স্ট স্টেপে কি হয়, এটা তোমার ভেঙে গিয়ে এখান থেকে একটা এরকম একটা যৌগ তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং একটা লিভিং গ্রুপটা বের হয়, এবং তারপরে গিয়ে তোমার যে নিউক্লিওফাইলটা আছে সেই গিয়ে অ্যাটাক করে। অর্থাৎ কি তারপরে গিয়ে তোমার গিয়ে সেই প্রোডাক্টটা আমরা পাচ্ছি, তাই না? তার মানে কি এই যে তোমার বিক্রিয়াটা সেটা দুটো ধাপে হচ্ছে এবং মাঝখানে যে যৌগটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলি না অন্তর্বর্তী যৌগ বলি। এবং এর মধ্যে থেকে যখন এই যে বন্ডটা ভাঙছে, লিভিং গ্রুপের যে বন্ডটা ভাঙছে, সেই এই বন্ড ভাঙার যে প্রসেসটা সেটা স্লো হয় খুব। তার মানে কি মানে ফার্স্ট স্টেপ
স্টেপটা যে আছে সেটা কি হয়, স্লো স্টেপ, তাই না? এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ। তো এবং এই স্টেপটাকে আমরা বলি কি না আরডি স্টেপ, বা সেটাকে রেট ডিটারমাইনিং স্টেপ বা হার নির্ণায়ক ধাপ বলা হয়। এবং এই যে পরের যে স্টেপটা হচ্ছে সেটা ভেরি ফাস্ট হয় এবং এটা আমরা নির্ণয় করতে পারি না, তাই তো? মানে এই স্টেপের উপর কোনো হার নির্ভর করে না, শুধুমাত্র স্লো স্টেপের উপরে হার নির্ভর করে। তাহলে দেখো এবার এই ক্রিয়া কৌশলটা দেখে কিন্তু আমরা বলতে পারছি যে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কোন রাস্তা দিয়ে যাচ্ছে, মানে মাঝখানে কি তৈরি হচ্ছে। তাই জন্য মেকানিজম জানাটা কোনো একটা বিক্রিয়ার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপাতত তোমরা এখান থেকে এই বিষয়টুকু ধারণাটা নাও। তো ক্রিয়া কৌশল ব্যাপারটা একটু তো বুঝতে পেরেছো যে কি জিনিস, যে কোনো একটা বিক্রিয়ার রাস্তাকে বোঝাবে। দেখো এখান থেকে তোমার পরীক্ষায় তেমন কোশ্চেন আসবে না, কিন্তু ক্রিয়া কৌশল, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ক্রিয়া কৌশলটা জানা কিন্তু অবশ্যই প্রয়োজন। দেখো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। প্রতিদিনের মতো আজকের হোমওয়ার্ক গুলো তোমরা নিয়ে নাও। দেখো আজকের যে হোমওয়ার্ক, দুটো হোমওয়ার্ক আছে এখানে। দেখো প্রথম কোশ্চেনে বলেছি কি না অ্যাসিটালডিহাইড থেকে তোমার মিথেন এবং কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে এবং এখানে বিক্রিয়ার হারটা দেওয়া আছে। এবার বলেছি কি এই বিক্রিয়াটি কি মৌলিক বিক্রিয়া, সেটা কি করে বুঝবে? মৌলিক বিক্রিয়া কি করে বুঝবে? মৌলিক বিক্রিয়া যে বিক্রিয়ায় কি হয় না তোমার হচ্ছে গিয়ে ওই তোমার সমীকরণ, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে কি আমরা সমীকরণ থেকে বিক্রিয়ার হারটা লিখতে পারবো, কিন্তু এখানে কি হয়েছে বিক্রিয়ার হারটা কি আমরা সমীকরণ থেকে কি আমরা বিক্রিয়ার হারটা লিখতে পেরেছি? আচ্ছা সেটা তোমরা বুঝে নিয়ে করবে যে এটা মৌলিক বিক্রিয়া কিনা। নেক্সট হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে একটা মৌলিক বিক্রিয়া দেওয়া আছে, এটা তোমাকে বলে দিয়েছে মৌলিক বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কত হবে। একদম সহজ, সেটা করবে, করে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা আলোচনা করব। যেমন পরবর্তী ক্লাসে আমরা শূন্যক্রমের বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব এবং তার উপরে যে ম্যাথমেটিক্যাল উদাহরণগুলো হয় সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব।